প্রাথমিকে প্রধান শিক্ষকের শূন্য পদে দ্রুত নিয়োগের নির্দেশ প্রধান উপদেষ্টার। অর্থনৈতিক সংস্কারে অন্তর্বর্তী সরকারের পদক্ষেপে বিশ্ব ব্যাংকের সন্তোষ। ঐক্যমত্য প্রতিষ্ঠায় প্রত্যাশা অনুযায়ী অগ্রগতি হয়নি বললেন আলী রিয়াজ। চলতি মাসেই জাতীয় সনদ দেওয়ার বিষয়ে আশা। ছাত্র জনতার বিজয় ধরে রাখতে সরকারের নিরপেক্ষ ভূমিকা চান সর্বস্তরের মানুষ। অনৈক্যে গণঅভ্যুত্থানের ফসল বেহাত হওয়ার শঙ্কা। এবং চাকরি ফিরে পাওয়ার দাবিতে কলকাতার রাজপথে 26,000 শিক্ষক। রাজ্য সচিবালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদে আছি বর্ষা জাহানিমা। এবার বিস্তারিত। প্রাথমিকে প্রধান শিক্ষকের শূন্য পদে দ্রুততম সময়ের মধ্যে নিয়োগের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। সোমবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক বৈঠকে এমন নির্দেশনা দেন তিনি। এ সময় প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে অবকাঠামো উন্নয়নে বিপুল অর্থব্যয় হয়েছে, কিন্তু শিক্ষার মান বাড়েনি। বর্তমানে প্রতিষ্ঠানগুলোতে প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যোগ্যদের প্রাধান্য দেওয়া হচ্ছে। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন দক্ষিণ এশিয়ার নবনিযুক্ত বিশ্বব্যাংক উপসভাপতি জোহানেস জুট। অর্থনৈতিক খাতে অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচির জন্য প্রধান উপদেষ্টা প্রশংসা করে জুট বলেন, বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির প্রতি জোরালো সমর্থন আছে তার সংস্থার। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ডক্টর ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। বলেন, পুরো দক্ষিণ এশিয়ার অগ্রযাত্রায় বাংলাদেশের ভূমিকা জরুরি। এ সময় জোহানেস জুটের সঙ্গে ছিলেন বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের জন্য নবনিযুক্ত বিভাগীয় পরিচালক জেপেসমে। জুলাই মাসের মধ্যেই জাতীয় সনদ দেওয়ার বিষয়ে আবারও আশা জানিয়েছেন ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। এজন্য রাজনৈতিক দলের সহযোগিতা চেয়ে তিনি বলেন, কোনো কারণে ব্যর্থ হলে তার দায় শুধু কমিশনের নয়। ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলের সঙ্গে 14 দিনের বৈঠকের শুরুতেই এসব কথা বলেন তিনি। আলী রিয়াজ জানান, প্রত্যাশা অনুযায়ী এখনো অনেক বিষয়ে ঐক্যমত্যে পৌঁছানো সম্ভব হয়নি। সময়ের স্বল্পতা একটু বিবেচনাটা করুন, যাতে করে আমরা খুব দ্রুত জুলাই মাসের মধ্যেই একটা জাতীয় সনদ প্রণয়ন করতে পারি। মৌলিক বিষয়গুলোকে যেন এই জাতীয় সনদে সকলের বা অধিকাংশের বা যতদূর সম্ভব সকলের মতামতের মধ্যে দিয়ে আমরা এর থেকে আসতে পারি। এ বিষয়ে আরো জানাতে ফরেন সার্ভিস একাডেমি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুদাসসির আলী। মুদাসসির, আজকের ঐক্যমত্য কমিশনের বৈঠকে আলোচনার বিষয়গুলো কি কি এবং রাজনৈতিক দলগুলোর মতামত জানাবেন? ইমা, আজকে কিন্তু জাতীয় ঐক্যমত্য পরিষদের দ্বিতীয় ধাপের 14তম দিনে বৈঠক চলছে। তো সকাল থেকে পর্যন্ত যে বৈঠকে যে বিষয়টি সবচেয়ে বেশি আলোচিত হয়েছে সেটি হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ব্যবস্থা নিয়ে। এটা ঠিক যে এক্ষেত্রে এক বিষয়ে দলগুলো একমত যে আসন সদস্য সংখ্যা কতজন হবে, নিম্ন কক্ষে 400 জন, উচ্চ কক্ষে 100 জন, কিন্তু এরা কিভাবে গঠিত হবে সে বিষয়টা নিয়ে কিন্তু ঐক্যমতে এখনও পৌঁছায়নি দলগুলো, যার কারণে কিছুটা হতাশ ঐক্যমত পরিষদের সহসভাপতি আলী রিয়াজ। যে বিষয়টি দাঁড়িয়েছে সেটি হচ্ছে যে দেশের অন্যতম যে বড় রাজনৈতিক দল বিএনপি, সে দল কিন্তু মূলত আসন সংখ্যা অনুযায়ী উচ্চকক্ষের যে সদস্য সংখ্যা সেটি গঠন করার পক্ষে। এদিকে কিন্তু এনসিপি তারা কিন্তু চাচ্ছে যে আসন সংখ্যা নয়, ভোটের সমানুপাতিক বা ভোটের যে অনুযায়ী কিন্তু গঠন হোক যেটাকে বলে উচ্চকক্ষ সদস্যরা। তবে এখানে আরও একটি বিষয় অনৈক্য দেখা দিচ্ছে, যেটা ঐক্য পৌঁছায়নি রাজনৈতিক দলগুলো, সেই বিষয়টি হচ্ছে মূলত যে এই উচ্চকক্ষের ক্ষমতার ধরনটা কেমন থাকবে সে বিষয়টি নিয়ে।
এনসিপি এবং জামায়াত ইসলামী তারা মূলত চাচ্ছে যে উচ্চকক্ষের সদস্যদের হাতে সংবিধানের বিষয়াদিগুলো, যেমন তত্ত্বাবধায়ক সরকার থেকে শুরু করে অনেক বিষয়াদি এই উচ্চকক্ষের বিশিষ্ট সদস্যদের কাছে থাকবে, তারা এই বিষয়ে পর্যবেক্ষণ করবেন এবং এই বিষয়ে পরামর্শ দিবেন, এরকম ধরনের কিছু ক্ষমতা তারা কিন্তু চাচ্ছে। কিন্তু বিএনপি কিন্তু এই ক্ষেত্রে কিন্তু একমত নয়, তারা একটু অত বেশি ক্ষমতার পক্ষে নয়। এখন পর্যন্ত কিন্তু আরও দুটি বিষয় নিয়ে কিন্তু অনৈক্য রয়েছে দলগুলোর মধ্যে, সেটি হচ্ছে নারীদের আসন সংখ্যা নিয়ে, আর হচ্ছে আরেকটি বিষয় সেটি হচ্ছে সংবিধান সংশোধন কেমন হবে। তো এখন পর্যন্ত আমার কাছে এই জাতীয় ঐক্যমত্য পরিষদের বৈঠকে ছিল এই পাওয়া তথ্য। ইমা, মুদাসির, আপনাকে ধন্যবাদ। মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগ হত্যার ঘটনায় অন্যতম আসামি নান্নুকে গ্রেফতার করেছে র্যাব। সোমবার রাতে নারায়ণগঞ্জ বন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়। গেল বুধবার হাসপাতালের সামনে ব্যস্ত সড়কে প্রকাশ্যে নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। হত্যার আগে সোহাগকে ডেকে নিয়ে পিটিয়ে এবং ইট পাথর দিয়ে আঘাত করে মাথা ও শরীরের বিভিন্ন অংশ থেতলে দেওয়া হয়। আওয়ামী লীগ পুনর্বাসনের ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। সকালে প্রেস ক্লাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিবকে নিয়ে আপত্তিকর বক্তব্য দেওয়ার প্রতিবাদে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন দিতে হবে, এর ব্যত্যয় হলে অন্তর্বর্তী সরকারকেই দায় নিতে হবে। তারেক রহমানকে নিয়ে অশুভ উক্তি বাংলাদেশের রাজনীতিকে ঘোলাটে করার অপচেষ্টা চলছে বলেও জানান ফারুক। যে কথাটি মানুষ এখন বলে যে আওয়ামী লীগকে বিশ্বাস করা যায় না, আওয়ামী লীগ ক্ষমতা চায়, আওয়ামী লীগ সরকার চায়, আওয়ামী লীগ নিজের নেতাদের পকেট ভারী করতে চায়, আওয়ামী লীগ গণতন্ত্র বুঝে না, আওয়ামী লীগ বাংলাদেশ স্বাধীনভাবে গণতান্ত্রিকভাবে পরিচালিত হোক, সকল সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো স্বাধীনভাবে চলুক, আওয়ামী লীগ কখন কাল এটা চায়। খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় এবার 55 লাখ পরিবারকে 30 কেজি করে চাল দেওয়া হবে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। আর অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ জানিয়েছেন, জুলাই স্মৃতি জাদুঘর নির্মাণের জন্য ইতোমধ্যে সকল অর্থ বরাদ্দ করা হয়েছে। সকালে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তারা। আমরা আগস্ট মাসের মাঝামাঝির মধ্যে আমরা খাদ্য পরিকল্পনা কমিটি আর কি, যেটা আমরা অ্যাসেস করেছি যে আমাদের খাদ্য মজুদ স্যাটিসফ্যাক্টরি আছে, মানে চাল, ধান, গম, এটাই মেজর, তাই না? তিনটা এইটা আমাদের আছে। আর আমরা কি কি প্রক্রিয়া করবো সেটা একটা টার্গেট আমরা দিয়েছি। নতুন করে 5 দেশে ভোটার রেজিস্ট্রেশনের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি পেয়েছে জাতীয় পরিচয়পত্র বিভাগ। কিছুক্ষণ আগে ব্রিফিংয়ে কথা জানিয়েছেন এনআইডির ডিবি ASM হুমায়ুন কবির। এ বিষয়ে আরও জানাতে আগারগাঁও থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমার আসাদ। আসাদ, কোন কোন দেশে নতুন ভোটার রেজিস্ট্রেশনের অনুমতি মিলেছে? এনআইডির ব্রিফিংয়ের সার্বিক বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে জানাবেন। ইমা, প্রথমেই জানিয়ে রাখি যে 9টি দেশে যে ইতিমধ্যে যে রেজিস্ট্রেশনের যে ভোটার রেজিস্ট্রেশনের যে কাজ চলছিল, সেখান থেকে কিন্তু 48,000-এর কিছু বেশি, 48,080 জনকে 80টি আবেদন এখন পর্যন্ত রেজিস্ট্রেশন করা হয়েছে। এছাড়া এর মধ্যেই কিন্তু এখন পর্যন্ত বায়োমেট্রিকভাবে যারা রেজিস্ট্রেশন করেছেন তারা প্রায়, তার সংখ্যাও কিন্তু এই 48,000-এর মধ্যে 30,000 কিন্তু ইতিমধ্যে বায়োমেট্রিক শেষ করেছেন। এছাড়াও এর মধ্যে যেগুলোকে আপলোড করা হয়েছে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে, সেখানেও কিন্তু প্রায় 17,367 জনের তথ্য কিন্তু আপলোড করা হয়েছে এবং 9টি দেশের যে মূল তথ্যই কিন্তু এটি। এছাড়া যদি আপনাকে আমি জানাই যে আপনি জানতে চাচ্ছিলেন যে কোন কোন দেশে আসলে এর মধ্যে হয়েছে, এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অর্জন বলা যায় সেটি হচ্ছে যুক্তরাষ্ট্রে কিন্তু আপনি জানেন যে কিছুদিন আগে যে তৎপরতাটা সেখানে চালানো হচ্ছিল যেন সেখানে ভোটার রেজিস্ট্রেশনের কাজ যেন চালানো যায়, সেক্ষেত্রে কিন্তু শুধুমাত্র লস অ্যাঞ্জেলেস ছাড়া অন্য কোথাও কিন্তু আসলে অনুমতি তখনও পাওয়া যায়নি। তবে এই সুখবর হচ্ছে যে আজকে এনআইডিডিজি জানিয়েছেন যে যুক্তরাষ্ট্রের যতগুলো রাজ্য রয়েছে সবখানেই কিন্তু ভোটার
ভোটার রেজিস্ট্রেশনের যে কার্যক্রম সেটি এখন চালানো সম্ভব। এছাড়া যে দেশগুলো হচ্ছে মধ্যপ্রাচ্যের মধ্যে ইতিমধ্যেই সৌদি আরব এবং আরব আমিরাতে কিন্তু কাজ চলছে আপনি জানেন, তবে এর সাথে জর্ডান এবং ওমানেও আমাদের এখন কার্যক্রম শুরু হচ্ছে। এছাড়া দক্ষিণ আফ্রিকাতেও কাজ শুরু হচ্ছে এবং চলতি মাসের মধ্যে আশা করা যাচ্ছে যে মালদ্বীপ এবং জাপান সেখানেও কিন্তু কাজ শুরু হবে এবং সেটি যত এনআইডিজি আমাদেরকে যেটি জানিয়েছেন যে জুলাইয়ের যে 15 তারিখ আজ হয়তো আগামী মাসের 15 তারিখের মধ্যে হয়তো জাপানের মধ্যে ভোটার রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়ে যাবে। তো সব মিলিয়ে প্রবাসীদেরকে আসলে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য নির্বাচন কমিশন যে কর্মতৎপরতা চালাচ্ছে তারই একটি অংশ কিন্তু ছিল আজকের ডিআইজির যিনি ডিজি এনআইডির যিনি ডিজি আছেন তিনি কিন্তু সেই বিষয়টি আমাদেরকে জানিয়েছেন। ইমা। আসাদ, আপনাকে ধন্যবাদ। এবার জুলাই গণঅভ্যুত্থানে আমাদের বিশেষ আয়োজন রক্তাক্ত জুলাই। জনতা ঐক্যবদ্ধ না থাকলে গণঅভ্যুত্থানের ফসল চিহ্নিত গোষ্ঠীর ঘরে চলে যেতে পারে বলে মনে করছেন জুলাই আন্দোলনকারী অংশগ্রহণকারী শিক্ষকরা। আর আমজনতা বলছেন আন্দোলন পরবর্তী সময়ে অন্তর্বর্তী সরকার মানুষের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে পারছে না। ছাত্র জনতার বিজয় ধরে রাখতে সরকারকে দল মতের ঊর্ধ্বে উঠে কাজ করার আহ্বান জানিয়েছেন সবাই। উষা ফেরদৌসের প্রতিবেদন। 24 শিক্ষার্থী আন্দোলনে সমাজের সব শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ ছিল। কেউ প্রত্যক্ষ কেউ বা যুক্ত ছিলেন পরোক্ষভাবে। কোটা সংস্কার দিয়ে শুরু হওয়া আন্দোলন এক পর্যায়ে হাসিনা খেদাও আন্দোলনে রূপ নেয়। আন্দোলন দমাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের লেলিয়ে দেয়া হয়, কিন্তু জনরোষ এতটাই প্রবল ছিল যে গণ অভ্যুত্থানের মুখে তাসের ঘরের মতো হুড়মুড়িয়ে ভেঙে পড়ে শেখ হাসিনার বিশাল সাম্রাজ্য। তো পাবলিক বুঝতে পারতেছে, এই যে দেখেন রাস্তাঘাটে মানুষের যে জিজ্ঞেস করেন যে কি হয়, আমরা ইলেকশন চাই না। আমরা যা দেখি টিভিতে পাবলিক কি বলে যে এই সরকার থাক তাইলে। এখন এই বেচারা বয়স্ক মানুষ এর কেউই কোপারেশন করেন। যদি প্রশাসন থেকে প্রত্যেকটা স্তরে সরকারি যত অফিস আদালত আছে প্রতিষ্ঠান আছে সবাই যদি তার বিরোধিতা করে তাহলে একটা সরকার বা সরকার প্রধান এটা চালায় নেওয়া খুব কঠিন। ডক্টর ইউনূস এখন সে তো সাজাচ্ছে সুন্দর করে, তাই না? কিন্তু সাজানোটা গোছানোটা তাকে যদি সময় না দিই হঠাৎ করে এটা মানে সম্ভব না, অসম্ভব। আন্দোলনের সর্বস্তরের মানুষের অংশগ্রহণ ছিল স্বতঃস্ফূর্ত। সেখানে যুক্ত হন শিক্ষক সমাজও। কেবল বুদ্ধি পরামর্শ নয়, রাজপথের আন্দোলনে সক্রিয়ভাবে লড়াই করেছেন অনেকেই। অনেক শিক্ষক আছেন ওনারা কিন্তু একেবারে সামনের থেকে এই অন্যায়ের প্রতিবাদ করেছে এবং শিক্ষার্থীরা সেখান থেকে একটা উৎসাহ পেয়েছে। আন্দোলনের একেবারেই যখন একেবারে তুঙ্গে চলেছে তখনও আপনারা দেখেছেন যে ভয়ভীতির ঊর্ধ্বে উঠে বেশ কিছু শিক্ষক কিন্তু মাঠে নেমেছেন এবং শিক্ষার্থীদের বিভিন্নভাবে সহযোগিতা করে উৎসাহ দিয়েছেন। জনগণ ঐক্যবদ্ধ ও সচেতন না হলে আন্দোলনের সুফল বেহাত হতে পারে বলে আশঙ্কা করছেন তিনি। কিছু কিছু গ্রুপ আছে তারা তাদের স্বার্থে চাচ্ছে না এই ধরনের পরিবর্তন। আমরা যেন রাষ্ট্রের স্বার্থে সমাজের স্বার্থে যেন চিন্তা করি তাহলে এটা সম্ভব হবে। বাট রিস্ক কিন্তু আছে, বেহাত হওয়ার রিস্ক আছে। সেজন্যই সবসময় সজাগ থাকতে হবে এবং খুব অ্যাক্টিভলি সবসময় মাঠে থাকতে হবে। পুঁজিবাদী সমাজের প্রতিটি ক্ষেত্রেই বৈষম্য থাকবে, এটাই স্বাভাবিক। তারপরও জুলাই আন্দোলনের লক্ষ্য অর্জনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন অধ্যাপক মনিরুল ইসলাম। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। চাকরিচ্যুত শিক্ষকদের আন্দোলনে ফের উত্তাল পশ্চিমবঙ্গের রাজপথ। চাকরিতে পুনর্বহাল দাবিতে রাজ্য সচিবালয় নবান্নের সামনে বিক্ষোভ করেন প্রায় 26,000 শিক্ষক। আন্দোলন দমাতে কমব্যাট ফোর্স মোতায়েন করে রাজ্য সরকার। তবে বিক্ষোভকারীরা ব্যারিকেড ভাঙতে চাইলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। ইশতিয়াক হোসেনের টেক্সট রিপোর্ট। সরকারি চাকরি ফিরে পাওয়ার দাবিতে বিক্ষোভে উত্তাল কলকাতা। সোমবার সকালে রাজ্যটির প্রশাসনিক প্রধান দপ্তর নবান্ন ঘেরাও কর্মসূচি দেয়। চাকরি হারানো কয়েক হাজার শিক্ষক এক পর্যায়ে মুখ্যমন্ত্রীর কার্যালয়ের দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে শুরু হয় বাকবিতণ্ডা।
হাওড়া ও কলকাতার বেশ কিছু জায়গায় ছড়িয়ে পড়ে এই উত্তেজনা। যোগ্যদের চাকরিতে ফেরাও দাবিতে হাওড়া স্টেশন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কার্যালয় নবান্নের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন বিক্ষোভকারীরা। হাওড়ার বঙ্কিম সেতুর দিকে এগিয়ে গেলে মল্লিক ফটক এলাকায় ব্যারিকেড দিয়ে বিক্ষোভকারীদের পথ আটকে দেয় পুলিশ। অতিরিক্ত নিরাপত্তার অংশ হিসেবে মোতায়েন করা হয় র্যাপিড অ্যাকশন ও কমব্যাট ফোর্স। আন্দোলনকারীরা পুলিশি বাধা অগ্রাহ্য করে এগিয়ে যেতে চাইলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। শুরু হয় দুপক্ষের ধস্তাধস্তি। আন্দোলনকারীরা বলেন, যোগ্য প্রার্থীদের পূর্ণ মর্যাদা সহ চাকরিতে পুনর্বহলে অবিলম্বে পদক্ষেপ নিতে হবে মমতা প্রশাসনকে। এর আগে প্রায় 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয় আদালতের রায়। তৃণমূল সরকারের বিরুদ্ধে অভিযোগ, অযোগ্য প্রার্থীরা ঘুষ দিয়ে নিয়োগ পেয়েছেন। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। আগামী 24 ঘন্টা দেশ জুড়ে বৃষ্টিপাত অব্যাহত থাকার আভাস দিয়েছে আবহাওয়া অফিস। এছাড়া দেশের 13টি অঞ্চলের উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। বিরূপ আবহাওয়ার কারণে অভ্যন্তরীণ নদী বন্দরে 3 নম্বর সতর্কতা সংকেত জারি করা হয়েছে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় থাকার কারণে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ ওমর ফারুক। গতকালকার সেই নিম্নচাপটা আজকের ভারতের পশ্চিমবঙ্গের উপর অবস্থান করছে। এই লঘুচাপের বা নিম্নচাপের কারণে গতকাল ভারী বর্ষণের সতর্কবাণী দেওয়া হয়েছিল, যেটা গতকালকে সকাল 9টা থেকে আজকে সকাল 9টা পর্যন্ত। এবং এই লঘুচাপ, এই ভারী বর্ষণের সতর্কবাণীর প্রভাবে কোথাও কোথাও ভারী বর্ষণ আমরা পেয়েছি। ফেনীতে গত কয়েকদিনে বন্যার পানি নামতে শুরু করলেও বৃষ্টিতে আবারও নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এতে করে আগে ভেঙে যাওয়া বেড়িবাঁধ বা নদী তীর রক্ষা বাঁধের ভাঙন স্থান দিয়ে নতুন করে লোকালয়ে পানি ঢুকতে শুরু করেছে। অবস্থায় বাঁধ সংলগ্ন গ্রামগুলোর মানুষ চরম আতঙ্কে রয়েছে। জেলার ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়া, দাগনভূঞা ও ফেনী সদর উপজেলার বিস্তীর্ণ নিম্নাঞ্চল ও নদী তীরবর্তী বন্যা দুর্গত এলাকায় কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ খাতে ক্ষতি ছাড়িয়েছে কোটি টাকা। ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে শুকনো খাবারের পাশাপাশি চাল বিতরণ করছে প্রশাসন। তামাক নিয়ন্ত্রণ আইনের প্রস্তাবিত সংশোধনী দ্রুত পাশের দাবিতে সরব হয়েছে প্রাইম ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। সকালে মাজার রোডের স্থায়ী ক্যাম্পাসে নারী মৈত্রী ও প্রাইম ইউনিভার্সিটির যৌথ আয়োজনে সিগনেচার ক্যাম্পেইনে এমন দাবি জানান তারা। এই ক্যাম্পেইনটি উদ্বোধন করেন প্রাইম ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আব্দুর রহমান। প্রস্তাবিত তামাক নিয়ন্ত্রণ আইন দ্রুত পাশের দাবিতে সহস্রাধিক শিক্ষার্থী স্বাক্ষর দিয়ে তাদের অবস্থান জানান। আর এই ক্যাম্পেইনের স্বাক্ষরগুলো প্রধান উপদেষ্টা বরাবর জমা দেওয়া হবে। 4 বছরও ঢাকা সিলেট মহাসড়ক 6 লেনে উন্নতিকরণ প্রকল্পে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। এখন পর্যন্ত কাজ হয়েছে মাত্র 13%। যদিও প্রকল্পটি শেষ করার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 2026 সালে 31 ডিসেম্বর। সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জানান, ভূমি অধিগ্রহণ জটিলতায় প্রকল্পটির কাজে গতি নেই। মাহবুবুর রহমানের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। ঢাকা সিলেট মহাসড়ক 6 লেনে উন্নীত করতে প্রায় 17,000 কোটি ব্যয়ের প্রকল্প হাতে নেয় সরকার। কাজ শুরু হয় 2021 সালে। তবে 4 বছর পেরিয়ে গেলেও নেই দৃশ্যমান অগ্রগতি। দীর্ঘ সময়ে নরসিংদীর 54 কিলোমিটার অংশে কাজ হয়েছে মাত্র 13%। বেশ কয়েকটি স্থানে চলছে সেতু ও কালভার্ট নির্মাণের কাজ। ঢিমে তালে চলা উন্নয়ন প্রকল্পটির জন্য ঢাকা সিলেট মহাসড়কের বিভিন্ন অংশে প্রায়শই যানজটের সৃষ্টি হচ্ছে। এর সঙ্গে ধুলোবালির যন্ত্রণা তো আছেই। অনেক দুর্ভোগ হচ্ছে, রাস্তাঘাটে ধুলাবালু, স্কুল কলেজের ছেলেমেয়েরা যেতে পারে না, পথচারীদের সমস্যা হয়। ধীর গতিতে কাজ করায় আমাদের যাতায়াতের খুব অসুবিধা হইতেছে। রাস্তার ক্ষয়ক্ষতি হয়েছে, গর্ত হয়ে গেছে, তাতে আমাদের যাতায়াত করার জন্য খুবই সমস্যা হয়। যানজট হয়, যানজটে দেখা যায় যে 1 ঘন্টা 2 ঘন্টা অনেক সময় বসে থাকা লাগে। রাস্তার কাজের লেগে আমরা অনেক ভোগান্তি, যানজট তো থাকেই। কর্তৃপক্ষ বলছে, ভূমি অধিগ্রহণের জটিলতায় প্রকল্পটি কাজে কাঙ্ক্ষিত গতি নেই। দ্রুত সমস্যা নিরসনের চেষ্টা চলছে। বর্তমান জেলা প্রশাসক স্যারের নেতৃত্বে আমাদের এখানে ভূমি অধিগ্রহণটা ত্বরান্বিত হয়েছে। আমরা আশা করি অল্প কিছু দিনের মধ্যেই আমরা এই প্রকল্পের জন্য প্রয়োজনীয় ভূমি পেয়ে যাব। সেক্ষেত্রে এই প্রকল্পের কাজটা নরসিংদী অংশে আরো বেগবান হবে বলে আশা করছি। ভোগান্তি এড়াতে দ্রুত ঢাকা সিলেট মহাসড়ক 6 লেনে উন্নীতকরণ প্রকল্পের কাজ শেষ করার দাবি এলাকাবাসীর। তাহসিন তারিন, মোহনা সংবাদ।
আবারও আন্তর্জাতিক প্রসঙ্গ। যুদ্ধবন্ধে ইউক্রেনের সঙ্গে চুক্তি করতে রাশিয়াকে 50 দিনের আলটিমেটাম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। অন্যথায় মস্কোকে প্রায় 100% শুল্ক আরোপের হুমকি দেন তিনি। এদিকে গাজার একাধিক খাদ্য সহায়তা কেন্দ্র সহ বিভিন্ন অঞ্চলে ইসরায়েলি বোমা হামলায় আরও 78 ফিলিস্তিনি নিহত হয়েছে। এ নিয়ে 58,300 ছাড়িয়েছে মোট প্রাণহানি। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। একসময় রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে আলোচনায় ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইউক্রেন যুদ্ধ নিয়ে এখন তার অবস্থান যেন একেবারেই উল্টো। সম্প্রতি রাশিয়ার উপর বিরক্তি প্রকাশ করে জানান পুতিন তাকে হতাশ করেছেন। বলেন, আগামী 50 দিনের মধ্যে ইউক্রেনের সঙ্গে শান্তি চুক্তি না হলে রাশিয়ার উপর 100% সেকেন্ডারি ট্যারিফ বসানো হবে। শুধু তাই নয়, রাশিয়ার সঙ্গে বাণিজ্য চালিয়ে যাওয়া যে কোনো দেশকেই গুনতে হবে 100% ট্যারিফ। ভারত, চীন সহ যেসব দেশ এখনো রুশ জ্বালানি কিনছে তারাও এ শাস্তির আওতায় পড়বে। সোমবার হোয়াইট হাউসে ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সঙ্গে এক বৈঠকের পর এসব কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। এরই মধ্যে ইউক্রেনকে প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম সহ কোটি কোটি ডলারের সামরিক সরঞ্জাম পাঠানোর ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প, যার খরচ বহন করবে ন্যাটোর সদস্য দেশগুলো। এইদিকে গাজায় থেমে নেই ইসরায়েলি বর্বরতা। সবশেষ উপত্যকাটির খাদ্য সহায়তা কেন্দ্র সহ বিভিন্ন অঞ্চলে বোমা হামলা চালিয়ে আরও 78 ফিলিস্তিনিকে হত্যা করেছে নেতানিয়াহু সেনারা। গেল 2 মাসে ত্রাণ সহায়তা নিতে গিয়ে অন্তত 838 মানুষ নিহত হয়েছেন। আর 21 মাসেরও বেশি সময় ধরে চলা তাণ্ডবে 58,300 ছাড়িয়েছে মোট প্রাণহানি। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। খেলার খবর ফুটবল। সাফ অনূর্ধ্ব 20 নারী চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ মাঠে নামছে বাংলাদেশ। এবারে তাদের প্রতিপক্ষ ভুটান। রাজধানী বসুন্ধরা কিংস এরিনায় বিকেল 3টায় শুরু হবে খেলা। আসরে নিজেদের 2 ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে সবার উপরে রয়েছে লাল সবুজের যুবা নারীরা। জয়ের এই ধারা ভুটানের বিপক্ষে অব্যাহত রাখতে চায় তারা। এদিকে সবশেষ নেপালের বিপক্ষে ম্যাচে লাল কার্ড পাওয়ায় এ ম্যাচ খেলা হচ্ছে না বাংলাদেশের স্ট্রাইকার সাগরিকার, যিনি টুর্নামেন্টে এ পর্যন্ত সর্বোচ্চ গোলদাতাদের একজন। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আবার। প্রাথমিকে প্রধান শিক্ষকদের শূন্য পদে দ্রুত নিয়োগের নির্দেশ প্রধান উপদেষ্টার। অর্থনৈতিক সংস্কারে অন্তর্বর্তী সরকারের পদক্ষেপে বিশ্বব্যাংকের সন্তোষ। ঐক্যমত্য প্রতিষ্ঠায় প্রত্যাশা অনুযায়ী অগ্রগতি হয়নি বললেন আলী রিয়াজ। চলতি মাসেই জাতীয় সনদ দেওয়ার বিষয়ে আশা। ছাত্র জনতার বিজয় ধরে রাখতে সরকারের নিরপেক্ষ ভূমিকা চান সর্বস্তরের মানুষ। অনেককে গণ অভ্যুত্থানের ফসল বেহাত হওয়ার শঙ্কা। এবং চাকরি ফিরে পাওয়ার দাবিতে কলকাতার রাজপথে 26,000 শিক্ষক। রাজ্য সচিবালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউব। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।